আমাদের মাথার ওপরে আকাশটা নীল দেখায়, কিন্তু এই নীলের আড়ালে লুকিয়ে আছে 5টি অদৃশ্য দেয়াল। আপনি যদি একটি গাড়িতে করে সোজা ওপরের দিকে উঠতে পারতেন, তবে 15 মিনিটেই আপনি মেঘের রাজ্য ছাড়িয়ে এমন এক জায়গায় পৌঁছাতেন যেখানে কোনো পাখি ওড়ে না। আরও 1 ঘন্টা গেলে আপনি পৌঁছাতেন মহাকাশের সীমান্তে। কিন্তু সবচেয়ে বড় বিস্ময় হলো, আমাদের ঠিক 400 কিলোমিটার ওপরে প্রতি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার বেগে ঘুরে বেড়াচ্ছে ফুটবল মাঠের সমান বড় একটি গবেষণাগার, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীতে এত শক্তিশালী মাধ্যাকর্ষণ থাকা সত্ত্বেও এই মহাকাশ স্টেশন বা হাজার হাজার স্যাটেলাইট নিচে পড়ে যায় না কেন? কেন বিমানগুলো একটি নির্দিষ্ট উচ্চতার ওপরে আর উঠতে পারে না? বন্ধুরা, পৃথিবীর চারপাশ ঘিরে থাকা বায়ুমণ্ডলের অদৃশ্য স্তরগুলো কেবল আমাদের অক্সিজেনই দেয় না, বরং এটি আধুনিক বিজ্ঞানের এক বিশাল খেলার মাঠ। সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার মাইল উপর পর্যন্ত বিস্তৃত এই স্তরেই লুকিয়ে আছে বিমান চলাচলের রহস্য এবং স্যাটেলাইটের মহাজাগতিক ঘূর্ণন। আজকের ভিডিওতে আমরা পৃথিবীর এই বিস্ময়কর বায়ুমণ্ডলীয় স্তরগুলো ব্যবচ্ছেদ করব। হ্যালো বন্ধুরা, স্বাগতম হেইডেন্স ব্রেইন ফুডের আরও একটি এপিসোডে। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর বায়ুমণ্ডল মূলত 5টি স্তরে বিভক্ত। একদম নিচের স্তরটি হলো ট্রপোস্ফিয়ার, যেখানে আমরা বাস করি। এর উচ্চতা প্রায় 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত এবং সব ধরনের আবহাওয়ার পরিবর্তন, যেমন মেঘ, ঝড়, বৃষ্টি এই স্তরেই ঘটে। এর ঠিক উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, যার উচ্চতা প্রায় 12 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। এই স্তরেই বিমান চলাচল করে। আর এখানে আছে ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। এরপরে মেসোস্ফিয়ার, যার উচ্চতা প্রায় 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত। উল্কাপিণ্ড পৃথিবীতে আসার সময় এই স্তরে এসেই পুড়ে যায়। থার্মোস্ফিয়ার, এর উচ্চতা প্রায় 85 কিলোমিটার থেকে 600 কিলোমিটার পর্যন্ত। এখানে তাপমাত্রা খুবই বেশি, এই স্তরে অরোরাও দেখা যায়। এবং সবশেষে রয়েছে এক্সোস্ফিয়ার, যার উচ্চতা 600 কিলোমিটার থেকে ধীরে ধীরে মহাকাশে মিলিয়ে যায়। এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। প্রতিটি স্তরের তাপমাত্রা এবং বাতাসের ঘনত্ব আলাদা, আর এই পার্থক্যের কারণেই বিভিন্ন উচ্চতায় বিভিন্ন প্রযুক্তি কাজ করে। তো চলুন দেখে নেই বিমান কত উচ্চতায় ওড়ে এবং কেন। আন্তর্জাতিক বাণিজ্যিক বিমানগুলো সাধারণত 35,000 থেকে 42,000 ফুট উচ্চতায়, যা প্রায় 10.5 কিলোমিটার থেকে 13 কিলোমিটার উচ্চতায় ওড়ে। এটি মূলত ট্রপোস্ফিয়ারের একদম উপরের অংশ বা স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু। কেন বিমান এত উপরে ওড়ে? এর কারণ হলো, এই উচ্চতায় বাতাসের ঘনত্ব অনেক কম থাকে, ফলে বাতাসের বাধা বা ড্রাগ কমে যায়। এতে বিমানের জ্বালানি খরচ কম হয় এবং গতি বাড়ে। এছাড়া সব ঝড় বৃষ্টি যেহেতু ট্রপোস্ফিয়ারের নিচে ঘটে, তাই এর উপরের অংশটি থাকে একদম শান্ত, যা বিমান চলাচলের জন্য উপযুক্ত। তবে এর চেয়ে বেশি উপরে বিমান উঠতে পারে না। এর কারণ হলো, ইঞ্জিন চালানোর জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার তা সেখানে অবশিষ্ট থাকে না। আপনি কি জানেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোথায় অবস্থান করে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অবস্থান করে থার্মোস্ফিয়ারে, যা পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে। আপনি হয়তো ভাবছেন সেখানে তো মাধ্যাকর্ষণ নেই, কিন্তু আপনার ধারণা একদম ভুল। সেখানেও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রায় 90% সচল। তাহলে আইএসএস নিচে পড়ে যায় না কেন? এর উত্তরটি লুকিয়ে আছে এর গতিতে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা মহাকাশে থাকা অন্যান্য গবেষণা কেন্দ্রগুলো প্রতি সেকেন্ডে 7.6 কিলোমিটার, যা প্রায় ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে ছুটে চলে। এটি আসলে সবসময় পৃথিবীর দিকে পড়ছে, কিন্তু এর গতি এত বেশি যে এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ টানকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্রি ফল। এটি অনেকটা এমন যে আপনি একটি পাথরকে এত জোরে ছুঁড়ে দিলেন, সেটি পৃথিবীর গোল সীমানা পার হয়ে আর মাটিতে পড়ার সুযোগই পেল না। তাহলে এই সব মহাকাশ স্টেশনে মহাকাশচারীরা নিজেদের কেন ওজনহীন মনে করেন? আইএসএস পৃথিবীর চারপাশে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় ঘুরলেও এই উচ্চতায় পৃথিবীর মহাকর্ষ বল প্রায় 90% পর্যন্ত কাজ করে। অর্থাৎ মহাকাশ স্টেশন আর ভেতরের মানুষ দুজনেই পৃথিবীর দিকে একই গতিতে পড়ছে, কিন্তু একই সাথে তারা সামনের দিকেও খুব দ্রুত গতিতে চলছে, যা প্রায় ঘন্টায় 28,000 কিলোমিটার। এর ফলে যা হয়, তারা পৃথিবীর দিকে পড়তে থাকে, কিন্তু সামনে এগোনোর কারণে পৃথিবীকে মিস করে। এভাবেই তারা কক্ষপথে বা অরবিটে ঘুরতে থাকে। মহাকাশচারীরা ওজনহীন মনে করেন কারণ
তারা এবং মহাকাশ গবেষণা স্টেশনগুলো একই সাথে একই হারে একই গতিতে নিচের দিকে পড়ছে, ফলে তাদের শরীর কোনো কিছুর উপর নর্মাল ফোর্স বা স্বাভাবিক চাপ সৃষ্টি করে না। তাই যদিও গ্র্যাভিটি আছে, সেখানে ওজন অনুভূত হয় না। সহজভাবে বলতে গেলে নাগরদোলায় ওপর থেকে হঠাৎ নিচে পড়লে যেমন শরীর হালকা লাগে, আইএসএসে সেটা সবসময়ই ঘটছে। আর এ কারণেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা অন্যান্য মহাকাশ স্টেশনগুলোতে মানুষ ওজনহীন অবস্থায় থাকে। এবার চলুন দেখা যাক স্যাটেলাইটের ঘরবাড়ি বা মহাকাশের অঘোষিত ট্রাফিক লেন সম্পর্কে। স্যাটেলাইট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে মহাকাশে ভাসমান এক ধাতব যন্ত্র। কিন্তু আপনি কি জানেন, এই স্যাটেলাইটগুলো কিন্তু যেখানে সেখানে রাখা যায় না। এদের কাজের উপর ভিত্তি করে মহাকাশে কিছু নির্দিষ্ট ট্রাফিক লেন বা কক্ষপথ রয়েছে। এগুলোকে বলা হয় লিও, মিও এবং জিও। লিও হলো লো আর্থ অরবিট। পৃথিবী থেকে মাত্র 200 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত এর উচ্চতা। এটি মহাকাশের সবচেয়ে ব্যস্ততম এলাকা। কিন্তু কেন? এর কারণ হলো এখানেই থাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ও অন্যান্য দেশের মহাকাশ গবেষণা স্টেশনগুলো। এই সব স্টেশনেই মহাকাশচারীরা থাকেন এবং গবেষণা করেন। এছাড়া গোয়েন্দা বা স্পাই স্যাটেলাইটগুলো এই উচ্চতায় থাকে যাতে পৃথিবীর নিখুঁত ছবি তোলা যায়। এই অবস্থানে থেকে পৃথিবীকে ঘুরে আসতে সময় লাগে মাত্র 90 মিনিট বা 1.5 ঘন্টা। মিও বা মিডিয়াম আর্থ অরবিট হলো আরেকটু উপরে, প্রায় 20,000 কিলোমিটার উচ্চতায়। এই জায়গাটি মূলত নেভিগেশনের জন্য সংরক্ষিত। আমাদের ফোনে আমরা যে জিপিএস সিগন্যাল ব্যবহার করি, সেই সিগন্যাল আসে এখান থেকেই। সবচেয়ে রহস্যময় স্তরটি হলো জিও স্টেশনারি অরবিট, যা প্রায় 35,786 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। এই উচ্চতায় একটি স্যাটেলাইট ঠিক পৃথিবীর ঘোরার সমান গতিতে ঘোরে। এর ফলে পৃথিবী থেকে দেখলে মনে হয় স্যাটেলাইটটি আকাশের ঠিক একই জায়গায় স্থির হয়ে আছে। আপনার বাড়ির ডিশ অ্যান্টেনা বা টিভি সিগন্যাল যেখান থেকে আসে, সেই কমিউনিকেশন স্যাটেলাইটগুলো এখানেই থাকে। এটি না থাকলে লাইভ স্ট্রিমিং বা অনেক টিভি চ্যানেল দেখা প্রায় অসম্ভব হতো। কখনো কি ভেবেছেন আকাশ ঠিক কোথায় শেষ হয় আর মহাকাশ কোথায় শুরু হয়? বিজ্ঞানীরা সমুদ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার ওপরে একটি কাল্পনিক রেখা টেনেছেন, যাকে বলা হয় কারমান লাইন। এটিই হলো পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যবর্তী সীমানা। কিন্তু এই লাইনের বিশেষত্ব কি? এর নিচে বাতাস এতটাই পাতলা হয়ে যায় যে সাধারণ বিমান আর ডানা ব্যবহার করে উঠতে পারে না। এখান থেকেই শুরু হয় আসল চ্যালেঞ্জ। এই অঞ্চলের তাপমাত্রা বা থার্মোস্ফিয়ার নিয়ে একটি অদ্ভুত তত্ত্ব আছে। এখানে তাপমাত্রা প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আপনি সেখানে থাকলে সেই প্রচণ্ড গরম অনুভব করবেন না। এর কারণ হলো সেখানে বাতাসের অণুগুলো এত দূরে দূরে থাকে যে তারা আপনার শরীরে তাপ পরিবহন করতে পারে না। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় চমৎকার প্যারাডক্স। আমাদের মাথার ওপরে এই যে সূক্ষ্ম ভারসাম্য বজায় আছে, তা নিয়ে ভাবলে গা শিউরে ওঠে। এটি প্রকৃতির এক নিখুঁত ইঞ্জিনিয়ারিং। কল্পনা করুন, বায়ুমণ্ডলে যদি বাতাসের পরিমাণ সামান্য বেশি হয়, তবে ঘর্ষণে সব স্যাটেলাইটগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আবার পৃথিবীর মধ্যাকর্ষণ যদি কোনো কারণে একটু কম হয়, তবে আমাদের $বিলিয়ন মহাকাশ স্টেশন কক্ষপথ থেকে ছিটকে অনন্ত মহাকাশে হারিয়ে যাবে। এই প্রতিকূল পরিবেশে মানুষ যে শুধু টিকে আছে তা নয়, বরং ঘরবাড়ি বানানোর পরিকল্পনা করছে। এটি বিজ্ঞানের সবচেয়ে বড় অনুপ্রেরণার গল্প। প্রতিটি মহাকাশ মিশন আসলে আমাদের সীমাবদ্ধতাকে জয় করার এক একটি গল্প। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এক নতুন বিপ্লব দেখছি। একসময় মহাকাশ ছিল শুধু সরকারি সংস্থাগুলোর দখলে, কিন্তু এখন স্পেসএক্স বা ব্লু অরিজিনের মতো কোম্পানিগুলো মহাকাশকে আমাদের আমজনতার নাগালে নিয়ে এসেছে। রকেটগুলো এখন নিয়মিত কারমান লাইন অতিক্রম করছে এবং পুনরায় পৃথিবীতে ফিরে আসছে। ভবিষ্যতে এই বায়ুমণ্ডলীয় স্তরগুলো হবে আমাদের নতুন গ্লোবাল হাইওয়ে। এক দেশ থেকে অন্য দেশে যেতে এখন যেখানে 10 থেকে 12 ঘন্টা লাগে, মহাকাশের এই রুট ব্যবহার করলে তা হয়তো মাত্র 1 ঘন্টায় সম্ভব হবে। এখন আমরা কেবল পৃথিবীর কক্ষপথে ঘুরছি, কিন্তু আর্টেমিস বা মঙ্গল মিশনের মাধ্যমে আমরা খুব শীঘ্রই এই গণ্ডি পেরিয়ে যাব। আমরা এখন কেবল দর্শক নই, আমরা এখন মহাকাশ বিজয়ী। আপনি কি জানেন 52 বছর পর মানুষ আবার চাঁদে পা রাখতে যাচ্ছে? এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় খবর। আর্টেমিস 2 এর মিশন শেষ হতে না হতেই
নাসা আর্টেমিস 3 এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। বলা হচ্ছে যে এবছরের শেষ নাগাদ মানুষ আবারও চাঁদের মাটিতে পা রাখতে যাচ্ছে। কিন্তু এই মিশনের আড়ালে নাসা চাঁদের দক্ষিণ মেরুতে যে বিশাল লুনার বেস বা স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে, তারা অনেক টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা হয় না। আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তবে স্ক্রিনে দেখানো এই ভিডিওটি দেখতে পারেন। কমেন্টে ও ডেসক্রিপশনেও লিঙ্কটি দেয়া থাকবে। বন্ধুরা, দিনের বেলা আমরা যে নীল আকাশ দেখি তা আসলে এক বিশাল মায়ার দেয়াল। এই বায়ুমণ্ডল আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করছে, ঠিক যেন মায়ের আঁচলের মতো। কিন্তু এই নীল পর্দার ওপারেই লুকিয়ে আছে অনন্ত অন্ধকার মহাবিশ্ব, যা আমাদের প্রতিনিয়ত ডাকছে। বায়ুমণ্ডলের এই স্তরগুলো আমাদের যেমন সুরক্ষা দেয়, ঠিক তেমনি আমাদের স্বপ্ন দেখায় অজানাকে জানার। আপনার কি মনে হয়, আমাদের এই প্রজন্মের কেউ কি ভবিষ্যতে চাঁদে বা মহাকাশ স্টেশনে নিজের ছুটির দিন কাটাতে পারবে, নাকি এটা চিরকাল বিজ্ঞানের কল্পকাহিনী হয়েই থাকবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন ও বন্ধুদের সাথে এই মহাজাগতিক রোমাঞ্চকর বিশ্লেষণ শেয়ার করতে পারেন। বিজ্ঞানের এমন সহজ বিশ্লেষণ এবং মহাকাশ প্রযুক্তির সর্বশেষ আপডেট পেতে আমাদের ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর সুস্থ থাকুন সব সময়।